আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি। আজ শঙ্খ ঘোষের লাইন দিয়ে শুরু করতে হচ্ছে, তার কারণ কলকাতার বুকে, বাংলার বুকে নজিরবিহীন মানববন্ধন দেখা গিয়েছে আজ বিকেল থেকে। বিভিন্ন জায়গায় কলকাতার বিভিন্ন প্রান্তে মানববন্ধন দিয়ে হাতে হাত মিলিয়ে প্রত্যেকে প্রতিবাদ, মৌন প্রতিবাদ সামিল হয়েছেন এবং হাতে হাত রেখে তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস। কলকাতা পুলিশের অন্যদিকে 168 বছরের ইতিহাসে এই প্রথমবার পুলিশ কমিশনার তার নিজের হাতে নিজের পদত্যাগপত্র দেখার চেষ্টা করলেন, অর্থাৎ নিজের হাতে তিনি দেখলেন তার পদত্যাগ চাইছেন জুনিয়র ডক্টরসরা। সেই ছবিও ধরা পড়েছে আজ বাংলায়। নজিরবিহীন ঘটনা, একের পর এক নজিরবিহীন ঘটনা আজ ঘটেছে। মূলত স্টেথোস্কোপের চাপে ভেঙেছে লৌহ কপাট, শিকল খুলেছে। সাধারণ মানুষ রাস্তার দুধারে থেকে তাদের সমর্থন জানিয়েছে প্রতিবাদ মিছিলকে, বিক্ষোভ প্রদর্শনকে প্রত্যেকে সমর্থন করছেন, কিন্তু তারা প্রত্যেকে একটাই কথা বলছেন, সবটাই অরাজনৈতিক চাই। এবং অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞভাবে জুনিয়র ডক্টররা বলছেন যে জুনিয়র ডক্টররা যা যা আন্দোলন করছেন, যা প্রতিবাদ কর্মসূচি করবার চেষ্টা করছেন, তার মধ্যে কোনো লাল, সাদা, নীল, সবুজ কোনো রং নেই। তাদের একটি রং, তারা তিলোত্তমার বিচার চাইছে। এবং তারা প্রত্যেকে একটি কথা বলছে, তিনটি শব্দের একটি লাইন, উই ওয়ান্ট জাস্টিস। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। তিলোত্তমার বিচার চেয়ে একের পর এক দাবিতে বিভিন্ন জায়গায়, কখনো অরাজনৈতিক কখনো বা রাজনৈতিক, বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি চলছে। আগামীকালও জুনিয়র ডক্টরসদের থেকে সাড়া চাইছেন, জুনিয়র ডক্টরসরা সাধারণ মানুষের থেকে সাড়া চাইছেন। ঠিক রাত 9টার সময় প্রত্যেকে মোমবাতি হাতে নিয়ে প্রতিবাদ গড়ে তুলুন। মৌন প্রতিবাদের কথা বলছেন জুনিয়র ডক্টরসরা। তারা বলছেন কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা নয়, শুধুমাত্র প্রতিবাদের ভাষা হোক মৌনভাবে, প্রতিবাদের ভাষা হোক সম্পূর্ণ অরাজনৈতিক। আর ঠিক এ জায়গায় অঞ্জনের সাব প্রশ্ন, আমার প্রথম প্রশ্ন, প্রায় 24 ঘন্টা স্টেথোস্কোপের রুদ্ধশ্বাস লড়াই, অবশেষে শিকল খুললেন ঊর্ধ্বধারীদের। যে মেরুদণ্ডের লড়াই ছিল জুনিয়র ডক্টরদের, সেই মেরুদণ্ড ফিরল কি? আমার দ্বিতীয় প্রশ্ন, কর্তব্যরত অবস্থায় পুলিশ কমিশনারের হাতে তারই পদত্যাগপত্র নিঃসন্দেহে নজিরবিহীন, তবে তা বাংলার জন্য বিদ্রোহীর প্রতীক হলো নাকি সমস্ত পুলিশ প্রশাসনের জন্য লজ্জার? আমার তৃতীয় প্রশ্ন, আমি আমার কাছে খুশি, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করলে হাসি মুখে পদত্যাগ করব, দাবি সিপির। পদত্যাগ চাইবেন কি ঊর্ধ্বতন? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, শিকল খুলেছে ব্যারিকেডের, বিধানসভায় অপরাজিতা বিল পাস, এরপর কমবে সামাজিক ব্যাধি? এই 4 রকম প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন প্রেক্ষাপটে জানার চেষ্টা করব। কিন্তু তার আগে রাখছি এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায়। নজর রাখুন। আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য, ধর্ণা আন্দোলন চলছেই। তারই মধ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ধর্ষকের ফাঁসির আইন আনতে সোমবার থেকে বিধানসভায় শুরু হয়েছিল দুদিনের বিশেষ অধিবেশন। সোমবার বিধায়কদের মধ্যে অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিলের খসড়া বন্টনের পর মঙ্গলবার শাসক বিরোধী সম্মতিতে অপরাজিতা বিল পাশ হল বিধানসভায়। বিল পাশ নিয়ে এদিন দীর্ঘ বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিল পেশ করার সময় বিলটি ঐতিহাসিক বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। ধর্ষণ এবং নারী অত্যাচারের ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতায় কঠোর শাস্তির উল্লেখ রয়েছে, তবে সেই শাস্তিকেই আরও কঠোর করে বলা হয়েছে অপরাজিতা বিলে। রয়েছে বেশ কিছু সংশোধনও। এই বিল আদতেই মেয়েদের অধিকার রক্ষার লড়াই, ধর্ষকের নির্মম শাস্তির প্রয়োজন রয়েছে। ধর্ষণ মানবতার বিরুদ্ধে বড় অভিশাপ বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন আনা হলো এই বিল? এই বিল আনার মূল উদ্দেশ্য 3টি: বর্ধিত শাস্তি, দ্রুত শাস্তি, দ্রুত তদন্ত। সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান আনা হয়েছে এই বিলে। আদালতের অনুমতি ছাড়া যাতে মহিলা বা শিশুর পরিচয় সামনে না আসে সেটাও বলা রয়েছে বিলে। সেই ক্ষেত্রেও 3 থেকে 5 বছরের সাজার প্রস্তাব রাখা হয়েছে। নারীদের প্রতি হিংসায় কঠোর থেকে কঠোরতম শাস্তির উল্লেখ রয়েছে।
ভারতীয় ন্যায় সংহিতা আইনে যা উল্লেখ করা হয়েছে তা এই আইনে আরও বেশি কঠোর করা হয়েছে। ধর্ষণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতায় উল্লেখ রয়েছে 10 থেকে 20 বছরের জেল এবং কিছু ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু অপরাজিতা বিলে শাস্তি হিসেবে উল্লেখ করা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড এবং ফাঁসির। ধর্ষণের ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা বিলে তদন্তের সময় দেওয়া হয়েছে 2 মাস, সেখানে অপরাজিতা বিলে সময় বেঁধে দেওয়া হয়েছে 21 দিন। এই তদন্ত 15 দিনের জন্য বাড়ানো যেতে পারে, তবে এটি কেবলমাত্র পুলিশ সুপার এবং সমমানের পদমর্যাদার কর্মকর্তারা করবেন। সেক্ষেত্রে তাদের কেস ডায়েরিতে লিখিতভাবে কারণ ব্যাখ্যা করতে হবে। জেলা পর্যায়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের প্রস্তাব রয়েছে, যার নাম হবে অপরাজিতা টাস্কফোর্স। এর নেতৃত্বে থাকবেন ডিএসপি। এই টাস্কফোর্স নতুন বিধানের অধীনে মামলার তদন্তের দায়িত্ব পালন করবে। যেখানে মূল আইনে 1 বছরের মধ্যে শাস্তি দেওয়ার উল্লেখ রয়েছে, সেখানে রাজ্য সরকার আইন সংশোধন করে সময় কমিয়ে এনেছে 1 মাসে। মামলায় দ্রুত নিষ্পত্তির জন্য জেলায় জেলায় বিশেষ আদালত গঠনের কথাও উল্লেখ রয়েছে এই নয়া আইনে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বাংলাকে অসম্মান করবেন না। এই আইন পাশ হয়ে গেলেই বিশেষ পুলিশ বাহিনীও গড়ে তুলবে রাজ্য। আমরা চাই আরজি করের দোষীদের ফাঁসি হোক। শেষে বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা যেভাবে আমাকে অপমান করেছেন আমরা কখনোই তেমন প্রধানমন্ত্রীকে করিনি। এরপরই মমতা বলেন, নরেন্দ্র মোদীকে আগে পদত্যাগ করতে বলুন। এই বিল একটা ইতিহাস। প্রধানমন্ত্রী পারেননি, আমরা পারলাম, করে দেখালাম। উল্লেখ্য, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গই প্রথম যেখানে ধর্ষণের বিরুদ্ধে বিশেষ বিল পাশ হলো। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। ব্যক্তিগত নয়, সরাসরি আলোচনা পর্বে আসবো, পরিচয় পর্বে আসবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন লিপিকা ঘোষ, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন রুবি মণ্ডল, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন আসাদুল, তৃণমূল সমর্থক। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা এক কথা অঞ্জনের শোতে। আমার প্রথম প্রশ্নই থাকবে সরাসরি আসাদুলের কাছে। আসাদুল বাবু, সন্দীপ ঘোষ সিবিআই হেফাজতে, আপনি জানেন, গ্রেপ্তার হয়েছে গতকাল, এবং সেই সন্দীপ ঘোষ যার এগেনস্টে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠছে, যদিও বা ধর্ষণ এবং খুন মামলায় এখনও পর্যন্ত সন্দীপ ঘোষের নাম আসেনি। অভিযোগ থাকতে পারে, কিন্তু এখনও আসেনি সেইভাবে সিবিআই এর মুখ থেকে। প্রশ্ন উঠছে, দুর্নীতি দিক থেকে যখন সন্দীপ ঘোষের নাম এলো, সরাসরি সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হলো, আপনারা কিচ্ছু জানতেন না? সরাসরি সিবিআই আজ হাইকোর্টে বলছে এর পেছনে ষড়যন্ত্র আছে, 7টি ভুয়ো সংস্থা তৈরি করে সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে। 7টি ভুয়ো সংস্থা সিবিআই বলছে, আপনাদের কাছে কোনো খবর থাকলো না? আসাদুল বাবু, আসাদুল বাবু, আপনার কথা শোনা যাচ্ছে? আসলে ওর সঙ্গে জোড়ার চেষ্টা করবো, কিন্তু তার আগে লিপিকা ম্যাডামের কাছে যাব। ম্যাম, আজ যে ছবিটা ধরা পড়েছে সন্দীপ ঘোষ, দেখুন, যখন নিজাম প্যালেস থেকে বেরোচ্ছেন সেই মুহূর্তে ছবি ট্রাইব টিভি বাংলা দেখাচ্ছে। সেই সময় তাকে পেছন থেকে একজন চড়ও মারেন, এবং শুধু তাই নয়, উড়ে এলো চোর চোর স্লোগান। সন্দীপ ঘোষের এগেনস্টে চোর চোর স্লোগান, কখনো চর, এসব উড়ে আসছে। সন্দীপ ঘোষের ভাগ্যে রয়েছিল হয়তো, কিন্তু প্রশ্ন হচ্ছে, সন্দীপ ঘোষের সম্বন্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠছে, সিবিআই সরাসরি বলছে 7টি ভুয়ো সংস্থার কথা। প্রশ্ন একই জায়গাতে, কিচ্ছু জানা গেল না? প্রশাসন কিচ্ছু জানতেন না? রুবি ম্যাম, শোনা যাচ্ছে আমাকে? স্পষ্ট শোনা যাচ্ছে, বলুন। প্রথমত বলি যে পশ্চিমবঙ্গে আমরা আজ 2011-র পর থেকে শুনে আসছি যে পশ্চিমবঙ্গে নাকি একটা পাতাও নড়ে না, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা বা মুখ্যমন্ত্রীর অজান্তে কোনো কিছু হয় না। সেখানে সরকারি হসপিটালে এত বড় কনস্পিরেসি, এত বড় দুর্নীতি, এই ঘটনা ঘটে গেল এত দিন ধরে। এটা তো আর কালকে ঘটেছে আর পরশুদিন মেয়েটা ধর্ষিতা বা খুন হয়ে গেছে তা নয়, এটা চলছে তো অনেক দিন ধরে। কিচ্ছু জানেন না, এটা সম্পূর্ণ একটা ফেক কথা, একটা খুব বাজে কথা যে কেউ কিচ্ছু জানেন না। আর শুধু কি মনে হয় যে অঞ্জন, একটা কথা বলো তো, শুধু মনে হয় যে সারা পশ্চিমবঙ্গে একটা সন্দীপ ঘোষ, এতগুলো সরকারি হসপিটাল রয়েছে, তাতে শত শত সন্দীপ ঘোষ লুকিয়ে রয়েছে, শত শত সন্দীপ ঘোষ রয়েছে যারা এই অন্যায়, এই দুর্নীতি করছে।
এবং আমরা যেটা শুনতে পাচ্ছি যে সন্দীপ ঘোষ নাকি ওখানে নাকি এরকম সরকারি হসপিটাল যেখানে মেডিকেল কলেজ রয়েছে সেখানে নাকি মেডিকেল কলেজে ভর্তি এবং পরীক্ষা সেখানেও নাকি নানান রকম দুর্নীতি, যে দুর্নীতির জন্য সন্দীপ ঘোষ ধরা পড়েছে, এবং এই দুর্নীতিগুলো হয় সেখানে নাম্বার নাকি কিছু কম দিয়ে তারপর টাকা দিয়ে তাদের পাশ করানো হয়, ভর্তি করানো হয়, এবং সেই টাকারও নাকি 75-25 ভাগাভাগি হয়। তাহলে মুখ্যমন্ত্রী কিচ্ছু জানেন না? পশ্চিমবঙ্গবাসীকে কি বোকা ভাবছে? পশ্চিমবঙ্গবাসীকে কি গাধা ভাবছে যে তারা কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু জানে না, তারা মেনে নেবে যে না কিচ্ছু নয়? আজকে তুমি আইন দেখাচ্ছ, আজকে আইনের কথা দেখা গেল নতুন আইন আনছে। কেন আইন নেই? ধর্ষণের আইন নেই। আজকে মুখ্যমন্ত্রী বারবার করে বলেন যে মুখ্যমন্ত্রী এই রাজ্যের নাকি পুলিশ ভীষণ ভালো, ভীষণ তারা ভালো কাজ করে, তারা নাকি দুর্দান্ত কাজ করে। তাহলে পুলিশ মন্ত্রী তো তিনি, তাকে তাহলে সিবিআই এর হাতে দিতে হলো কেন? তিনি কেন বলতে পারলেন না যে আমাকে 7টা দিন সময় দেয়া হোক, আমি সমস্ত দোষীদের টেনে বার করব এবং সমস্ত দোষীদের শাস্তি দেব? তুমি কি জানো অঞ্জন যে এখনো পর্যন্ত, আমি কদিন আগেই কামদুনির যে মেয়েটির ওই ঘটনা ঘটেছিল, আমাদের কামদুনির যে বোনের, তার ভাইয়ের সাথে আমার কিছুদিন আগেই একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, এবং সেখানে শুনলাম এখনো পর্যন্ত সেই কেস এখন সুপ্রিম কোর্টে রয়েছে, যা এখান থেকে কোর্টের সেই বিষয়ের মীমাংসা হয়নি। তো সেখানে গিয়েও তো মুখ্যমন্ত্রী বলে এসেছিলেন যে কদিন আমাকে সময় দিন, আমি 7 দিনের মধ্যে সমস্ত কিছু মিটিয়ে দেব এবং ফাস্ট ট্র্যাক কোর্টে হবে, তদন্ত হবে, তদন্ত হয়ে শাস্তি পেয়ে যাবে। কেন আজকে আজ পর্যন্ত তার কোনো মীমাংসা হলো না? তাহলে কি করে আমরা আশা করি যে আরজি করে মীমাংসা পাবে আমাদের বোনটি? আমাদের বোনটি আরজি করে যে মীমাংসা পাবে? তদন্ত দেখো, মীমাংসা তো রায়টা তো দেবে হাইকোর্ট বা কোর্ট দেবে, যে কোনো কোর্ট রায় দেবে, কিন্তু রায়ের আগে তো তদন্তটা আমাকে করতে হবে। সেই তদন্তের যদি সমস্ত প্রমাণ লোপাট করে দেয় তাহলে কি করে তদন্ত হবে, আর কি করে সেই তদন্ত জাজের সামনে আসবে, আর আমাদের যে ভিকটিম সে শাস্তি পাবে, এই সে বিচার পাবে? কি করে পাবে? এটা কখনো সম্ভব হয়? তাই এই জন্য মানুষকে এইভাবে ভুল বুঝিয়ে লাভ নেই। আপনি দুর্নীতি পুষে রেখেছেন, আপনি রাজ্যের মধ্যে দুর্নীতি পুষে রেখেছেন, দুর্নীতিকে আপনি দুহাত দিয়ে বাড়াবার চেষ্টা, বাড়িয়ে যাচ্ছেন ক্রমশ, তাদেরকে সুযোগ দিয়ে যাচ্ছেন যে দুর্নীতি করো তোমরা ছাড় পেয়ে যাবে। আজকে এক সন্দীপ ঘোষ ধরা পড়েছে, আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েছে, আমরা দেখেছি জ্যোতিপ্রিয় মল্লিক ধরা পড়েছে, কিন্তু তা আরো কতজন? শিক্ষা দুর্নীতি কম মানুষ ধরা পড়েছে, আজকে অনুব্রত মণ্ডল, কম মানুষ জেলে রয়েছে, কিন্তু তাতেই বা দুর্নীতি কমছে কোথায়? পশ্চিমবাংলা, বাংলার নাম ক্রমশ ডুবছে। যে বাংলা একদিন ভারতবর্ষের বুকে আমরা বলতাম বাংলা আজ যা ভাবে সারা পৃথিবী কাল তা ভাবে। আমি শুধু একটু অ্যাড করে দেবো লিপিকা ম্যাম, শুধুমাত্র দেশের মধ্যে নয়, দেশের বাইরে পাকিস্তানেও আমি বলছি এটা হয়তো সত্যি বাংলা বা ভারতবর্ষের জন্য অত্যন্ত লজ্জার। আজ ছবিটা সত্যি বাংলার সম্মান অসম্মান নিয়েও, তার কারণ পাকিস্তানের ডক্টর ফোরাম থেকেও বলা হচ্ছে এই বিষয় নিয়ে তদন্ত করা হোক, বিচার করা হোক। পাকিস্তান বলছে, এই ছবিও দেখতে হচ্ছে আজকে। আজকে তুমি দেখো না, শুধু বাংলা নয়, বাংলার বাইরে সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বিশ্বে পর্যন্ত আজকে ওয়াশিংটন, নিউ ইয়র্ক, লন্ডন, সিনসিনাটি, কোথায় না হচ্ছে, সব জায়গায় মানুষের প্রতিবাদ জানাচ্ছে। আজকে লজ্জা হওয়া উচিত, মাননীয়ার মাথা নিচু হয়ে যাওয়া উচিত যে আজকে আমার রাজ্যে আমি এমন জায়গায় রাজ্যকে এনে দাঁড় করিয়েছি যে আজকে সারা বিশ্ব জুড়ে এর প্রতিবাদ হচ্ছে। ওনার লজ্জা হওয়া উচিত। তা না উনি কথা বলছেন, আবার উনি মুখ ফুটিয়ে কথা বলছেন যে এটা নয় এটা, ওটা নয় সেটা, ওটা নয় সেটা, উনি নানান রকম ভাবে বোঝানোর চেষ্টা করছেন। কেন একটা রাজ্যে এত দুর্নীতি, কেন একটা রাজ্যে এইরকম? শুধু এটাকে ধর্ষণের রূপ দিলে তো চলবে না, এর তো পিছনে রয়েছে বড় দুর্নীতি। এটা একটা রাজনৈতিক হত্যা। অন্যায়ের প্রতিবাদ করেছিল মেয়েটা, তাকে হত্যা করা হয়েছে, এবং একটা মেয়েকে হত্যা করতে গেলে আমাদের মানবিক বোধ বুদ্ধি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে একটা মেয়েকে হত্যা করার আগে তাকে সবাই মনে করে যে তাকে যৌন হেনস্থা, তাকে যৌন নিগ্রহ করলে বোধহয় সব থেকে বেশি তাকে সাজা দেওয়া হবে, তার মুখ বন্ধ করে দেওয়া হবে, সেই জন্য তাকে ধর্ষণ। এই যে পুরো বিষয়টা, এই বিষয়টাকে তো সামনে আনতে হবে। এই বিষয়টা আজকে সামনে এসে দাঁড়িয়েছে এবং তারপরেও মুখ্যমন্ত্রী কথা বলছেন, তিনি কথা বলতে পারছেন।
তার একটুও লজ্জা হচ্ছে না? তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার একটুও লজ্জা হচ্ছে না? তিনি বড় বড় করে কথা বলে বড় বড় মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছিলেন। আজকে রাজ্যটাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা বাংলায় থাকি, এ কথা বলতে আমাদের লজ্জা হয়। আমাদের এই কথা বলতে লজ্জা হয়। আমি ঠিক এই জায়গাতে রুবি ম্যামের কাছে চলে যাব। রুবি ম্যাম, আজ যে বিষয়টি ধরা পড়েছে, বিল অপরাজিতা বিল পাস হয়েছে, সবাই একসঙ্গে স্বরধ্বনির মাধ্যমে বিল পাস করেছে এবং তার সঙ্গে সঙ্গে 3টি বিষয় সেখানে রয়েছে: বর্ধিত শাস্তি, দ্রুত তদন্ত, দ্রুত বিচার। সত্যি কি হবে বিচার? সত্যি কি সামাজিক ব্যাধি, যে কথা বারবার তৃণমূল কংগ্রেস কিংবা আপনারাও বলে থাকছেন, সত্যি এই সামাজিক ব্যাধি এই 3টে বিষয়ের উপর নির্ভর করে শেষ হবে? মেডিসিন পাবে সামাজিক মাধ্যম, মেডিসিন পাবে সমাজ মাধ্যম, মেডিসিন পাবে দর্শকরা? দেখুন, আজকে বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় দর্শকদের দর্শনের পরিসংখ্যান দিয়েছে। আমার বলতে লজ্জা হচ্ছে যে আজকে বিধানসভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের নাম ভারতবর্ষের বৃহত্তম, এটা শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আজকে প্রথমবার বিধানসভায় দাঁড়িয়ে তা নয়, আমিও আমরা দেখছি যখন শেখ শাহজাহানের বলে বিধানসভায় বিশ্বাস করুন, উনি যবে মুখ্যমন্ত্রী হয়েছেন তবে থেকে এই রাজ্যে বৃহত্তমরা আর্থিক দিন বিচার উনি কিভাবে বিচার ওনার টেন্ডেন্সি হচ্ছে আজকে যে আইনটা এনেছে, এটা যে বিলটা পাস করাচ্ছে, যে ওনার টেন্ডেন্সি হচ্ছে মানুষকে একটা আলাদা রকম ভাবে মানে পুরোপুরি নজরটাকে উন্নত করে দিতে দেওয়া। কারণ মানুষ তো আজকে নেমেছে, যে মানুষ সুবিচার করছে। আজকে 9 থেকে 90 বছরের মানুষ প্রত্যেকে রাস্তায় নেমেছে, প্রত্যেকটা বাবা রাস্তায় নেমেছে, প্রত্যেকটা দাদা রাস্তায় নেমেছে, ভাই রাস্তায় নেমেছে, প্রত্যেকটা মা বোন দিদি প্রত্যেকে রাস্তায় নেমেছে। আর আজকে ঐতিহাসিক দিন ছিল, আমরা রুটি থেকে শুরু করে যেভাবে তার কাছাকাছি যেভাবে আমরা র্যালি দেখছি, মানব বন্ধনের যে র্যালি দেখছি, মানুষ সেভাবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সব রবি ম্যাম, আপনার সাউন্ড প্রপারলি আসছে না, সাউন্ড। আরজিকর দুর্নীতিকাণ্ডে শেষ পর্যন্ত গতকাল সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলেন। শুধু সন্দীপ নয়, আরও 3 জন এর সঙ্গে গ্রেপ্তার হয়েছেন। আপনারা জানেন, সুমন হাজরা, বিপ্লব সিনহা এবং আফসার আলী, এই 3 জনও গ্রেপ্তার হয় সিবিআই এর কাছে। এদের মধ্যে আফসার আলী সন্দীপের প্রাক্তন দেহরক্ষী ছিলেন। আফসার আলীর অনেক ভিডিও হয়তো আপনারা দেখে থাকবেন, সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল রয়েছে, ভাইরাল হয়েছে সেই ভিডিও। যদিও বা এই অবস্থাতে আমাদের বলতে হয় এই ঘটনার বা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা, তার কারণ অনেক ভিডিওই নাকি আজকাল এআই দিয়ে বানানো হয়। যাই সুমন এবং বিপ্লবকে সন্দীপ অধ্যক্ষ থাকাকালীন আরজিকর হাসপাতালে বেআইনিভাবে ক্যাফে এবং স্টলের বরাত পাইয়ে দিয়েছিলেন বলেও অভিযোগ। নানান রকম অভিযোগ উঠছে। আজ রুবি ম্যাম যে প্যানেল ডিসকাশনে বসে যে কথা বলার চেষ্টা করলেন, অপরাজিতা বিল পাসের সময় নির্যাতিতদের সাহায্যার্থে নির্ভয়া ফান্ড চালু করা হয়েছিল, সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় বলেন 108 কোটি 79 লক্ষ টাকা কেন্দ্রের কাছ থেকে আমাদের দেওয়ার কথা, তার মধ্যে এখনও 26 কোটি 97 লক্ষ টাকা বাকি। আমি জানি না, টাকা 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 ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তামণি, টাকা ছাড়া আমি যেন মণিহারা ফণি, সুলতান সিনেমার ডায়লগ সবার মনে থাকবে। কিন্তু টাকা এতটাই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে যে সবেতেই টাকা, আবাসে টাকা, 100 দিনের কাজে টাকা, ইনফ্যাক্ট ধর্ষণ এবং খুনকাণ্ডেও টাকা। কেন্দ্র রাজ্য বরাতের মাঝে, কেন্দ্র রাজ্য দ্বৈরথের মাঝে আর কতদিন পিষবে সাধারণ মানুষ আমাদের জানা নেই। টাকা মূল প্রোপাগান্ডা হতে পারে না। টাকার ঊর্ধ্বে মানবিকতা কখন উঠবে? সামাজিক ব্যাধির ঊর্ধ্বে মানবিকতা কবে উঠবে? ধর্ষকদের ঊর্ধ্বে সাধারণ মানুষ কবে উঠবে? ধর্ষক আর কতদিন এরকম সপাটে বুক চিতিয়ে বলবে আমরা করে যাব, তোমাদের যা করার করে নাও? রক্তচক্ষু দেখাবে ধর্ষকরা, খুনিরা।
আবার ঠিক এই জায়গাতে আবার রবি ম্যামের কাছে চলে যাবো। ম্যাম, আপনি বলছিলেন যে বিষয়গুলোর কথা, টাকার অঙ্কের কথা আজও বিধানসভায় বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন 108 লক্ষ টাকা কেন্দ্রের কাছ থেকে আমাদের দেওয়ার কথা, তার থেকে আমাদের 26 লক্ষ টাকা বাকি আছে। রবি ম্যাম বলুন, স্পষ্ট বলুন। অন্যদিকে ঘুরিয়ে নেওয়া যায় সেই চিন্তা ভাবনা উনি ধর্ষকদের কখনোই শাস্তি দেওয়ার কথা ভাবছেন না। উনি বিচার মানে অভয়াদের এই বিচার পাওয়ার কথা উনি ভাবছেন না। উনি ভাবছে কিভাবে ওনার চিন্তা বজায় রাখা যায়। 2019 সালে কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকারে 123টা, ভালো করে পরিসংখ্যাটা শুনবেন, 123টা ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করা হয়েছিল। চালু করতে বলেছিল রাজ্য সরকারকে পক্সো আর এই রেপ কেসের জন্য, কিন্তু রাজ্য সরকার আজ অব্দি 2023 সালেও অব্দি আমরা দেখলাম উনি যে মাত্র 7টা পক্সো ও রেপের জন্য এই 5টা কোর্ট চালু করেছেন, এবং 2024-এর কাছে আজকে এসে দেখছি এই নিয়ে কোনো কিছু মাননীয় চিন্তা ভাবনাই নেই। যে আইন চালু রয়েছে উনি নতুন করে কিভাবে চালু করবেন, উনি কি করতে চাইছেন, উনি কি করে বারবার করে বলছেন, উনি বারবার করে আজকে বিধানসভায় দাঁড়িয়ে যেভাবে উনি কথা বলেছেন এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে উনি ধর্ষকদের শাস্তি চায় না, উনি ধর্ষকদের শাস্তি চায় না, উনি তিলোত্তমার বিচার চায় না, উনি শুধুমাত্র মুখ্যমন্ত্রী পদে বসে থাকতে চায়। আর এই মুখ্যমন্ত্রী পদে বসে আছে বলেই হয়তো আজকে সম্পূর্ণ শিক্ষা মহল থেকে শুরু করে ডাক্তাররা থেকে শুরু করে উকিলরা থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে হয়তো সবাইকে রাস্তায় নামতে হয়েছে। আজকে এই মাননীয় শুধুমাত্র মুখ্যমন্ত্রীর জায়গায় কুর্সিতে বসে আছে। হয়তো এই মাননীয়াকে মানুষ চাইছে না, মাননীয়া বুঝে গেছে মানুষের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা, এছাড়া আর কিছুই নয়। আমরা প্রত্যেকবার দেখি, আজকে প্রত্যেকটি কাণ্ডে আপনি দেখুন, এই অভয়া কাণ্ডের পরও আমি আগের গুলো ছেড়েই দিলাম, আমি আগের গুলো মানে আগের ধর্ষণের যদি লিস্ট হিসেবে তো অনেক বড় হয়ে যাবে 2011 থেকে। আমি অভয়া কাণ্ডের পর থেকে আমি বলি, অভয়া কাণ্ডের পর থেকেও আপনি বলুন তো কতগুলো ধর্ষণ কেস ধরা পড়েছে, কতগুলো শ্লীলতাহানির কেস ধরা পড়েছে, মাননীয় সেই বিষয় কি করেছে, মাননীয়ার পুলিশ সেই বিষয় কি করেছে, মাননীয়ার পুলিশ কেন কাউকে গ্রেফতার করেনি, কেন কাউকে সেভাবে কোনো ধর্ষণের কোনো কিছু আমরা দেখলাম না, সেভাবে বিচার হলো, এগুলোকে কি করতে মাননীয়? কখনো মাননীয়ার পুলিশটা বলছে, এই যখন দেখলাম আমরা সোনামুখীতে যে কাণ্ডটি হলো তখন বলছে একটা অর্ধ উলঙ্গ মেয়েকে পাওয়া গেছে, তাকে বলেছে সে সাপে কামড়ে। আপনি বলুন তো অর্ধ উলঙ্গ অবস্থায় কোন সাপে এসে কামড়ে যায়? ওনার পুলিশ বারবার করে নতুন করে একটা মিথ্যে করে একটা এফআইআর লিখছে, মানুষ বিচারটা পাবে কি করে? এই রাজ্য সরকার যতদিন মুখ্যমন্ত্রীর পদে মমতা বন্দ্যোপাধ্যায় আছে ততদিন এই রাজ্যে মানুষ কোনো তিলোত্তমা বিচার পাবে না, এটা মানুষের কাছে আজকে স্পষ্ট হয়ে গেছে। তাই তো আজকে দেখতে পেয়েছি সাধারণ মানুষ কিভাবে রাস্তায় নেমে গেছে। একটা ঐতিহাসিক দৃষ্টি আজকে আমরা দেখলাম, একটা ঐতিহাসিক দিন আমরা দেখলাম যেখানে মানুষের মেলবন্ধনের মাধ্যমে একে অপরের পাশে দাঁড়িয়েছে, প্রত্যেকের হাতের উপর প্রত্যেকের হাত ছিল। একেবারে যখন রাস্তায় মানববন্ধনের ছবি দেখা গিয়েছে, আজ নজিরবিহীন ভাবে আরো একটি ছবি ধরা পড়েছে। আজ অঞ্জনের সাব প্রশ্ন ছিল, 2 নম্বর প্রশ্ন ছিল, আমি লিপিকা ম্যাডামের কাছে যাব, 2 নম্বর প্রশ্ন নিয়েই যাব। ম্যাম, আমার প্রশ্ন ছিল, কর্তব্যরত অবস্থায় পুলিশ কমিশনারের হাতে তারই পদত্যাগপত্র, নিঃসন্দেহে নজিরবিহীন, তবে তা বাংলার জন্য বিদ্রোহীর প্রতীক হলো। শোনা যাচ্ছে আমার প্রশ্ন? লিপিকা ম্যাম কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। বেশ, আমার প্রশ্ন ছিল আজ 2 নম্বর প্রশ্ন ছিল, কর্তব্যরত অবস্থায় পুলিশ কমিশনারের হাতে তারই পদত্যাগপত্র, নিঃসন্দেহে নজিরবিহীন, তবে তা বাংলার জন্য বিদ্রোহীর প্রতীক হলো নাকি সমস্ত পুলিশ প্রশাসনের জন্য লজ্জা? আরেকবার একটু রিপিট করো একটু। কর্তব্যরত অবস্থায় পুলিশ কমিশনারের হাতে তারই পদত্যাগপত্র, নিঃসন্দেহে যেটা কথাটা অবশ্যই আসছি, টেকনিক্যাল কিছু ইস্যু হচ্ছে এই মুহূর্তে। সময় একটা ছোট্ট বিরতির ফিরছি, বিরতির পর কোথাও যাবে না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, এক কথা মঞ্চ। স্টেতোর চাপে খুলল তালা বিধানসভায় অপরাজিতা।
এই বিষয় নিয়ে আলোচনা পর্ব চলছে, কিন্তু তার আগে আজ ঠিক বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কথোপকথন করলেন আপনাদের সামনে টেক্সট প্লেটের থ্রুতে রাখার চেষ্টা করছে, একটু দেখুন। পশ্চিমবঙ্গ সরকারের অপরাজিতা নারী এবং শিশু বিল 2024 আদর্শ এবং ঐতিহাসিক। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীদের উচিত রাজ্যপালকে বিলে স্বাক্ষর করতে বলা, আইন প্রণয়নের দায়িত্ব আমাদের সরকারের। আমরা শিক্ষানবিশ ডাক্তার ধর্ষণ খুন মামলায় সিবিআই এর কাছে বিচার চাই, দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। ধর্ষণ মানবতার বিরুদ্ধে অভিশাপ, এ ধরনের অপরাধ বন্ধে সামাজিক সংস্কার জরুরি। এই বিলের মাধ্যমে আমরা কেন্দ্রীয় আইনের ফাঁক ফোকরগুলোকে দূর করবার চেষ্টা করছি। ভারতীয় সিভিল কোড পাস করার আগে বাংলার সঙ্গে পরামর্শ করা হয়নি, আমরা এটি নিয়ে আলোচনা চেয়েছিলাম। ইউপি, গুজরাটের মতো রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা অনেক বেশি। বাংলায় ভুক্তভোগীরা আদালত থেকে ন্যায় বিচার পাচ্ছেন। যে কারণে আপনারা আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন বা তুলছেন, সেই কারণে আমি যদি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে বলি, বিলটি পাস হলে আমরা পুলিশের মধ্যে থেকে একটি বিশেষ অপরাজিতা টাস্ক ফোর্স গঠন করব, যাতে সময় মতো তদন্ত শেষ হয়। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীরা যারা 10 জন মহিলার সুরক্ষার জন্য আইন প্রয়োগ করতে অক্ষম, তাদের পদত্যাগ করা উচিত। পশ্চিমবঙ্গ সরকারের অপরাজিতা নারী এবং শিশু বিল 2024 আদর্শ এবং ঐতিহাসিক, একথাই আজ বলেছেন বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি লিপিকা ম্যাডামের কাছে ছিলাম বিরতির আগে। ম্যাম, আপনার রিপার্কেশন। আমার একটা কথা, যে বিল টিল উনি পাশ করছেন সব ঠিক আছে, কিন্তু আমরা এমনও দেখলাম বিল তো পাশ করলেন, ওই যে বারবার করে বললাম যে ভিকটিম সাজা, বিচার পাবে, সবকিছু দোষীরা সাজা পাবে, সবকিছু মেনে নিলাম। তার আগে তো তদন্তটা তো কমপ্লিট করতে হবে, এবং তদন্ত করার আগে যদি আমরা দেখি যে ওই সেমিনার হলের বাথরুম, সেমিনার হল রিনোভেশনের জন্য দিনের দিন ভেঙে ফেলা হলো, এই যদি তদন্তের করার জন্য যে প্রমাণ লাগে, সেই প্রমাণের সমস্ত কিছু প্রমাণ যদি এভাবে লোপাট করা হয়, তাহলে বিল এনেই বা কি হবে? বিল কি নেই ভারতবর্ষে? আর উনি এই যে কথা বলছেন বারবার করে, ইউপি, গুজরাট বা অমুক জায়গায় তমুক জায়গায় হয়েছে, আমি সমস্ত জায়গার কথা ধরে নিয়ে বলছি, এই সমস্ত বিষয়গুলো, এই ধরনের একটা খুন আর ধর্ষণের ঘটনা কখনো জাস্টিফাই করা যায়? সেটা যেই বলুক, সেটা প্রধানমন্ত্রী বলুক, সেটা মুখ্যমন্ত্রী বলুক, যেই বলুক, কারোরই এটা বলা উচিত নয়, জাস্টিফাই করা উচিত নয় যে অমুক রাজ্যে কম বেশি হয়েছে, আমার রাজ্যে কম। কেন হবে? আপনার রাজ্যেই বা কেন হবে? আপনি তো বারবার করে বলেছিলেন একটা সুশাসন দেবেন, কেন দিতে পারছেন না সুশাসন? কেন আপনার রাজ্যে একটা ঘটনাও ঘটবে? আমরা পার্ক স্ট্রিট থেকে আজকে আরজি কর অবধি দেখে এলাম, শয়ে শয়ে ঘটনা ঘটেছে। আজকে কামদুনি ঘটেছে, আজকে হাঁসখালি ঘটেছে, আজকে রানাঘাট ঘটেছে, কাটোয়া ঘটেছে, কম ঘটনা ঘটেনি। আপনি একটারও বিচার আজ পর্যন্ত দিতে পেরেছেন? আপনাকে আজকে 2011 পর 2024 সালে এসে আপনাকে অপরাজিতা বিল পাস করাতে হচ্ছে, অপরাজিতা আইন আনতে হচ্ছে। এটা একটা কথা হলো? আপনি এখনো পর্যন্ত একটা মেয়ে ধর্ষিতা হলে, খুন হলে আপনি তার অর্থ বেঁধে দেন, আপনি তার দাম বেঁধে দেন। আপনিও চেয়েছিলেন এই আরজি করের ঘটনাও 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার। আপনার লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত, শেম অন ইউ, যে আপনি 10 লাখ টাকা দিয়ে আপনি মুখ বেঁধে দিতে চেয়েছিলেন। আপনি ধর্ষণ হলেই সঙ্গে সঙ্গে বলেন ও বাচ্চাদের কাজ। আপনি পার্ক স্ট্রিটের সুজেটকে বলেছিলেন ও স্বভাব খারাপ। কেন আপনি বলবেন এই ধরনের কথাবার্তা? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তাও আবার মহিলা মুখ্যমন্ত্রী, কেন এই ধরনের কথা তিনি বলবেন? আমরা লজ্জিত, আপনার জন্য আমাদের মাথা নত হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা মনে করি আপনি ঠিকঠাক, আপনি এই দুর্নীতি বন্ধ করার জন্য একমাত্র একটাই শর্ত, যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
উনি পদত্যাগ না করলে এই জিনিস কোনোদিনও এর সুবিচার, এর পরিস্থিতি বদলাবে না পশ্চিমবাংলার। আজকে আমরা বাংলাভাষী হিসেবে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর কাছে আমরা লজ্জিত হয়ে যাচ্ছি। বেশ, লিপিকা ম্যাম এবং রুবি ম্যাম, আমার দুজনের কাছে একটা প্রশ্ন রয়েছে। আমি কোনো এক জায়গাতে ধরে নিলাম যে আপনারা চাইছেন এবং সাধারণ মানুষ চাইছে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মেনে নিচ্ছি কিছুক্ষণের জন্য। আমার প্রশ্ন আপনাদের দুজনের কাছে, আপনারা সত্যিই যদি চান যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, কিংবা মুখ্যমন্ত্রী এই যাবতীয় বিষয়ের দিকে কথা কেটে কেটে যাচ্ছে, বেশ আবারও কিছু টেকনিক্যাল ইস্যু হচ্ছে, আমরা নজর রাখছি। আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা ডিসকাশনে আসবো, কিন্তু তার আগে যে ছবিগুলো আজ সারাদিন ধরে দফায় দফায় ধরা পড়েছে সেই ছবিগুলো আপনাদের সামনে রাখার চেষ্টা করব। একদিকে EM বাইপাসের পাটুলি থেকে বেলেঘাটা মোড় পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা বরাবর মানববন্ধন করলেন চিকিৎসা পরিষেবা যুক্ত ডাক্তার, নার্স সহ বিভিন্ন পরিষেবা প্রদানকারী। আর যার জন্যই আজ প্রোগ্রামের শুরুতেই আমি শঙ্খ ঘোষের কবিতা দিয়ে শুরু করেছিলাম, হাতে হাত বেঁধে রাখা উচিত। আর ঠিক সেটাই হয়েছে, আজ ধরা পড়েছে কলকাতার বুকে মানববন্ধন ধরা পড়েছে। অন্যদিকে যখন জুনিয়র ডক্টররা তাদের স্লোগান শাউটিং করছেন দফা 1 দাবি 1 বিনীত গোয়েলের পদত্যাগ, এবং তারা সরাসরি ডেপুটেশন নিয়ে গিয়েছেন, হলফনামা দেওয়ার চেষ্টা করেছেন, তাদের দফা তাদের দাবি জানানোর চেষ্টা করেছেন, সরাসরি বিনীত গোয়েলের সঙ্গে দেখাও করেছেন। আর ঠিক এই জায়গাতে আজ বিধানসভাতে অপরাজিতা প্রসঙ্গে, অপরাজিতা বিল পাস প্রসঙ্গে যেই বিষয়গুলো উত্থিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন। একদিকে যখন মুখ্যমন্ত্রীর দিকে ধেয়ে আসছে সেই আক্রমণ দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তখন তিনি কি বলছেন বিধানসভায় একবার শোনাই, শুনুন। 12 ঘন্টা ডিউটি করবে, যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে। তার কারণ মেয়েদের মনে রাখতে হবে কেন করেছি, সেটা আমাদের ব্যাপার। আপনি কেন কথা বলছেন? আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য। যারা রাতে কাজ করতে চায় তারা অ্যালাউড, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। প্লিজ লিসেন কেয়ারফুলি, প্লিজ লিসেন কেয়ারফুলি। রাত্রিরে যারা কাজ করবে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য, রাত্রিরে যদি কেউ কাজ করে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য এই রাত্রি সাথী করা হয়েছে। এবং হসপিটালগুলোর কাছেও আমরা বলেছি, স্কুলগুলোকেও বলেছি, ICDS সেন্টারগুলোকেও বলেছি, মিড ডে মিল সেন্টারগুলোকেও বলেছি সঠিক পদক্ষেপ নিতে। এবং মনে রাখবেন, এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন, তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে, এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে, মনে রাখবেন। আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি। প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। আমার কথা আপনাদের কাছে অডিবল শোনা যাচ্ছে? আপনাদের প্রত্যেকে শুনতে পাচ্ছেন? ফাইন ফাইন। আমি রুবি ম্যাডামের কাছে আসবো। ম্যাম, যখন বিধানসভাতে স্লোগান তুলছেন এক প্রকার বিরোধী দলনেতারা, আপনারাও তুলছেন সরাসরি বিজেপির পক্ষ থেকে, রাস্তাঘাটেও তুলছেন, আমার প্রশ্ন শুধুমাত্র আপনাদের দুজনকে, রুবি ম্যাম এবং লিপিকা ম্যাম দুজনের কাছে প্রশ্ন, যখন দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তখন আপনারা ভিন্ন ভিন্ন লড়াই কেন করছেন? এ লড়াই তো সাধারণ মানুষের লড়াই, এ লড়াই তো কোনো ঝান্ডার লড়াই নয়। তাহলে কংগ্রেসের আলাদা র্যালি, CPIM এর আলাদা র্যালি, গেরুয়া শিবিরের আলাদা র্যালি, কেন আপনারা একত্রিত হতে পারছেন না? আপনারাও তো সাধারণ নাগরিক, আপনাদের দিকেও তো আমরা চেয়ে থাকি, আমরাও তো চাই যে আপনারাও সংঘবদ্ধ হয়ে লড়াইটা করুন। তার কারণ লড়াইটা আজ প্রশাসনের এগেনস্টে সাধারণ মানুষের কোনো শিবিরের লড়াই নয়, কোনো পতাকার লড়াই নয়। কেন লড়তে পারছেন না আপনারা কি তাহলে রাজনীতিকরণ করবার চেষ্টা করছেন? দুজনের কাছে সেম প্রশ্ন থাকবে। আমি প্রথম সুযোগ দেবো রবি ম্যামকে, বলুন। দেখুন, এখানে কোনো রাজনীতিকরণের চেষ্টা করা হয়নি, কারণ 14 তারিখেও আমরা যেটা দেখেছি, সবাই আমরা একসাথে নেমেছিলাম।
ভেবেছিলাম। কে কোন কালার, কে কোন পতাকা, কার কি কাস্ট আমরা কিচ্ছু দেখি। আমরা সবাই মিলে রাস্তায় নেমেছিলাম অভয়ার যার নির্যাতন হয়েছে, সেই নির্যাতনে যারা দোষী ছিলেন এবং যারা দোষীদের সাপোর্ট করেছে, সেই সমস্ত দোষীদের যাতে মানে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার জন্য আমরা সবাই রাস্তায় নেমেছিলাম। এখানে কোনো দল ছিল না, এখানে কোনো জাত ছিল না, এখানে কোনো ভাষা ছিল না, সকলের একটাই ভাষা ছিল যে অভয়ার বিচার চাই। আমরা সুবিচারের দাবিতে রাস্তায় নেমেছিলাম এবং আমাদের একটাই স্লোগান, দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই এবং এটা আমার মনে হয় প্রত্যেকটা পলিটিক্যাল পরিবারের একই চিন্তাধারা রাইট নাও। এখন বর্তমানে আমার মনে হয় যে আমরা সবাই কোথাও একটা, এই যে আজকেও যেটা দেখলাম এখানে কি নেই, এই যে মেলবন্ধনে আমরা যে সবাই আজকে নেমেছিলাম রাস্তায়, রুবি থেকে শুরু করে সায়েন্স সিটির মোড় থেকে শুরু করে সমস্ত জায়গায় পুরো বাইপাস ধরে আমরা যে সবাই আজকে রাস্তায় নেমেছিলাম। হয়তো অনেকে অনেক রকম বিচারধারার মানুষ ছিল, হয়তো কেউ কংগ্রেসের বিচারধারার মানুষ ছিল, কেউ বিজেপির বিচারধারার মানুষ ছিল, কেউ সিপিএম এর বিচারধারার মানুষ ছিল। আমরা কোনো কিন্তু দল দেখিনি, আজকে সবাই কিন্তু এসছি নিজের লড়াইয়ের জন্য, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা তিলোত্তমার সুরক্ষার জন্য, প্রত্যেকটা নারীর সুরক্ষার জন্য আমরা কিন্তু সবাই একসাথে লড়াই করছি। আমি জানি না আপনাদের কেন মনে হচ্ছে, এবং আমরা যেটা পলিটিক্যাল দল যেটা করছি সেটা হচ্ছে আলাদাভাবে, এটা আমাদের সবাইকে আলাদাভাবে করতে হবে। কারণ এটা আমরা যেমন ভারতীয় জনতা পার্টির একজন কর্মী এবং আমাদের যারা ভারতীয় জনতা পার্টির আলাদা একটা নীতি আদর্শ আছে, সেই নীতি আদর্শ মেনে আমরা আমাদের মতো করছি। কংগ্রেস হয়তো কংগ্রেসের মতো করছে, সিপিএম হয়তো সিপিএম এর মতো করছে, তারা তাদের মতো করতে পারে। আন্দোলন যাই হোক, কিন্তু সবার কিন্তু দাবি একটাই, দফা 1 দাবি 1 মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। আমরা যেভাবেই আন্দোলন করি, আলটিমেটলি বাংলার নারীদের সুরক্ষা চাই এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী যতদিন আছেন মুখ্যমন্ত্রী পদে, ততদিন এই রাজ্যের নারীরা সুরক্ষিত নয়, সেটা পদে পদে আমরা বুঝতে পারছি। তাই আমাদের সবার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর, এবং সকলের একটাই দাবি, দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। এবার আমি লিপিকা ম্যাডামের কাছে যাবো, কিন্তু তার আগে একটি ছোট ডিসক্লেমার রয়েছে সমস্ত দর্শকদের জন্য। আজ প্রথম অবস্থাতেই তৃণমূল সমর্থক জুড়েছিলেন আমাদের সঙ্গে, কিন্তু আজ নেটওয়ার্কে কিছু ইস্যু হচ্ছে যার দরুন আজ তৃণমূল সমর্থক এখনও পর্যন্ত জুড়ে উঠতে পারেননি। আসাদুল বাবু জোড়ার কথা ছিল। আমি ঠিক এই জায়গাতে লিপিকা ম্যাডামের কাছেও চলে যাবো। সেম প্রশ্ন লিপিকা ম্যাডাম আপনাদের কাছেও। আমি একদম স্পষ্ট ভাষায় বলছি, শুনেছিলাম যেদিন একেবারে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার অবধি আপনাদের মিছিল চলছিল অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে, তখন সেখানে স্লোগান উঠছিল, স্লোগান শাউটিং উঠছিল। কংগ্রেস সমর্থকরা বারবার এই কথা বলছিলেন, এই লড়াইয়ের নেতাকে, তারা বলছিলেন অধীর রঞ্জন চৌধুরী আর কে। আমরা কোনো মুখ চাইছিলাম না ম্যাডাম, আমরা চাইছিলাম সাধারণ মানুষের লড়াইটা, হকের লড়াইটা সবাই লড়ুক। যে কথা রবি ম্যাম বলছেন যে এটা আদতে লড়তে হয়, কিছু কিছু জায়গাতে রাজনীতির জায়গার প্রেক্ষিতে হয়তো তিনি বলার চেষ্টা করলেন, কিন্তু ম্যাম আপনার কাছ থেকেও রিয়াকশন জানার চেষ্টা করব, কেন অধীর রঞ্জন চৌধুরী বা কংগ্রেস আলাদা আলাদা ঝান্ডা, আলাদা আলাদা প্রতিবাদ কেন? এই প্রতিবাদ তো সবার প্রতিবাদ। না, আলাদা ঝান্ডা প্রতিবাদ। আমি যেটা বলতে চাই, প্রথমত দেখুন, একটা মিছিল যখন হয়, সংগঠিত হয়, তখন প্রচুর তো কর্মী থাকে, সেখানে দলেরও অনেক কর্মী থাকে, তারা অনেক সময় আবেগপ্রবণ হয়ে অনেক কথা বলে ফেলে। হয়তো তারা মনে করে যে আমাদের লিডার তিনি রয়েছেন সামনে, তিনি লড়াই করছেন, সেই আবেগের জায়গা থেকে তারা বলেছে। তার মানে এই নয় যে আর কেউ এটার জন্য লড়াই করছেন। এটা তো গণ অভ্যুত্থান ঘটেছে পশ্চিমবঙ্গে, আজকে গণ অভ্যুত্থান ঘটেছে। 1947-এ বাংলায় যে আন্দোলন, 1947-এর আগে বাংলায় যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের পরে যদি আর কোনো গণ অভ্যুত্থান ঘটে থাকে, সেটা হলো এই 2024 এসে আমরা দেখছি যে একটা গণ অভ্যুত্থান ঘটেছে। এত বছর বাদে মানুষ রাস্তায় নেমে এসেছে, গণদেবতা রাস্তায় নেমে এসেছে, মেয়েরা বন্যি শিখা হয়ে জ্বলছে। সেই জন্য এখানে ওভাবে ভাবার কিছু নেই। তবে কতগুলো কথা দেখুন, বলতে সত্যি মানে বলতে মন চায়, মানে কষ্ট হয় ভাবতে। সেটা হলো যে এত বড় একটা ঘটনা, আজকে মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী একটা কথাও বলেননি। সেটা নয়, ধরে নিলাম মণিপুরে ওনার শাসন রয়েছে, উনি বলতে পারেননি, ওখানে বলতে গেলে অনেক রকম সমস্যা, ওনার দিকেই আঙুল উঠবে। কিন্তু পশ্চিমবঙ্গের এই ঘটনা নিয়ে কেন উনি কোনো কথা সেভাবে বললেন না? না উনি বললেন, না স্বরাষ্ট্রমন্ত্রী বললেন। বললেই হয়তো বিজেপির যারা নেতাকর্মীরা আছে তারা বলবেন যে রাহুল গান্ধী কি করছেন। রাহুল গান্ধী বলেছেন তো,
রাহুল গান্ধী কথা বলেছেন এবং রাহুল গান্ধী আমাদের আন্দোলন করতে বলেছেন, আমাদের এটা নিয়ে দাঁড়াতে বলেছেন এবং আমাদের নিজের বিচার ধারা, বিচার বুদ্ধি, মানুষ হিসাবে আমরা মনে করছি যে এই বিচার দরকার। তো সেই জন্য ওনার সঙ্গে এই বিচারটা আজকে কেন প্রধানমন্ত্রী একটা কথা বললেন না, এবং আরেকটা কথা অঞ্জন, আরেকটা কথা আমার মনে হয় আমি এই বিষয়টি অবজেকশন দিচ্ছি। ওকে, ডিবেট টাইম, ডিবেট টাইম। এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং উনি কিন্তু বলেছেন বারবার করে যে এই যে নারী নির্যাতন হচ্ছে এটা কিন্তু কাম্য নয়। এই যে ধর্ষণ হচ্ছে বাংলা নিয়ে উনি কথা বলেছেন, বাংলা নিয়ে বারংবার বলেছেন এবং ইমেলে এবং ই কোর্টের মাধ্যমে উনি বলেছেন মেল পাঠাতে, যারা আজকে ডিরেক্টলি যারা এফআইআর করতে পারছে না, পুলিশে গিয়ে এফআইআর করলে হয়তো পুলিশ হয়তো নিচ্ছে না সেই এফআইআর, সেটা এফআইআর এর মাধ্যমে সেটা কিন্তু এফআইআর করতে পারে। এটা কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন। জানি না উনি শুনেছেন কিনা, উনি হয়তো রাহুল গান্ধীর কথাটা শুনেছেন, উনি হয়তো প্রধানমন্ত্রীর কথাটা মিস করে গেছেন। আজকে পশ্চিমবঙ্গে বিজেপির কর্মীরা, নেতারা চিৎকার করে বারবার করে বলছে পশ্চিমবঙ্গ দুর্নীতিতে ছেয়ে গেছে। যেখানে কেজরিওয়ালজিকে ধরে নিয়ে যাওয়া হলো, যেখানে হেমন্ত সোরেনকে ধরে নিয়ে যাওয়া হলো, কেন পশ্চিমবঙ্গের একটা তদন্ত শেষ হচ্ছে না? কেন পশ্চিমবঙ্গের শাসক এখনো পর্যন্ত বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে আর আমরা কেবল শুনে যাচ্ছি মাথা ধরা পড়বে? যে কেন হতে পারছে না এটা কোনো আমরা এই যে কেন রাষ্ট্রপতি শাসন কেন জারি হচ্ছে না? রাষ্ট্রপতি শাসনটাও তো জারি হতে পারে যখন এত দুর্নীতি। তারাই বলছে, তারাই আজকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারি এত চিৎকার করে বলছেন যে পশ্চিমবঙ্গের এই অবস্থা। তারপরেও কেন পশ্চিমবঙ্গের উপরে একটা কোনো অ্যাকশন নেওয়া হয় না? আমরা এগুলো নিয়ে সত্যি আমাদের একখানে যদি কিছু নাই যদি নেওয়া হতো তাহলে এতগুলো কেস পেন্ডিং হয়ে পড়ে থাকতো। আমরা তো বারবার দেখলাম শিক্ষা দুর্নীতি নিয়ে আমরা শুনলাম যে নাকি মাথা ধরা পড়বে। এতদিন লাগে মাথা ধরতে, এতদিন লাগে মাথা ধরতে। প্রমাণ লোপাট করলে যদি সরকারে যদি এই রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার প্রমাণ লোপাট করে, তাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। তাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। ইডি সিবিআই কি করছে এবং কিভাবে তাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। দিতে পারবে না। ভারতীয় জনতা পার্টি থেকে বারবার করে এই বিষয় কিন্তু বারবার করে বলা হয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে যদি কেউ যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে যদি কথা বলেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। প্রত্যেকটি পদে পদে যে দুর্নীতি হচ্ছে সেটা নিয়ে যদি কথা বলে থাকে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। বালি, কয়লা, শিক্ষা, স্বাস্থ্য প্রত্যেকটি স্তরে যে দুর্নীতি হচ্ছে সেটা নিয়ে যদি কথা বলে থাকে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ঘটনাটা সেখানেও যদি সর্বপ্রথম যদি কোনো পার্টি যদি দাঁড়িয়ে থাকে, পাহাড়ের মতো যদি কেউ দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তারপরেও পশ্চিমবঙ্গে আমাদের প্রশাসক রয়ে যাচ্ছে। আচ্ছা বেশ, আমি রুবি ম্যাডামের কাছে আসবো। আমি এখানে রুবি ম্যাডামের কাছে আসবো। রুবি ম্যাম অনেকেই এই ঘটনা ঘটে গেছে, তুমি জানো না, হয়তো তুমি জানো, তুমি জানবে, তুমি সাংবাদিক, তুমি জানবে অবশ্যই। আজকে এই ঘটনার মধ্যেও কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, দুদিন আগেরই ঘটনা। সেটা হলো প্রধানমন্ত্রীজির কনস্টিটিউয়েন্সি, তার কেন্দ্রে ধর্ষণ করে সেই ধর্ষকরা বাইরে ছাড়া পেয়ে বেরিয়ে এসছে এবং তাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে সম্মান, তাদেরকে ফুলের মালা পরানো হয়েছে। তো এই ঘটনা ঘটেছে, এই ঘটনা চলাকালীনই এই ঘটনা ঘটেছে। তো কি বলবো, আমি রুবি ম্যাডামের কাছে আসবো। রুবি ম্যাম, একটা প্রশ্ন তো সত্যি কথা, আপনারা বাংলা নিয়ে এত আলোচনা করছেন, বাংলা সত্যি আমরা প্রত্যেকে আলোচনা করছি, তার কারণ চ্যারিটি বিগিনস অ্যাট হোমে আমরা বিশ্বাস করি। আমি আসছি লিপিকা ম্যাডাম, আমার প্রশ্ন, চ্যারিটি বিগিনস অ্যাট হোমে আমরা বিশ্বাস করি, বাংলা থেকেই হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো আমরা বিশ্বাসী। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনাদের যেখানে যেখানে আপনারা পাওয়ারে রয়েছেন সেখানে ঘটনাও কিন্তু নজিরবিহীন ঘটে এবং সেখানে আপনারা বলতে পারেন যে সেখানে আপনারা অনেক ব্যবস্থা নেন, এরকম কথাও শোনা যায়, এরকম কন্ট্রোভার্সিও শোনা যায় যে ওখানেও অনেক সময় ধনঞ্জয়ের মতো কেস হয়। আর ঠিক সেই জায়গাতে রুবি ম্যাম আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন, আপনাদের এগেনস্টে সরাসরি বামেদের তথ্য, আপনারা বামেদের আন্দোলন হাইজ্যাক করেছেন, বিশ্বাস করেন আপনারা? না, একদমই না। কারণ আন্দোলন আমরা হাইজ্যাক করতে যাবো কেন? কনস্ট্যান্টলি ভারতীয় জনতা পার্টি লড়াই করছে, ডে ওয়ান থেকে লড়াই করছে। সেদিনকার বুদ্ধদেব বাবুর ওরা দেহ নিয়ে বোধহয় কোনো একটা র্যালি ফ্যালি করেছিল ওরা, আমার ঠিক জানা নেই, মনেও পড়ছে না। তো ওরা বোধহয় সেইখানেই হয়তো ব্যস্ত ছিল
সেদিন, কিন্তু সেখানে যদি দাঁড়িয়ে এই তিলোত্তমার দেহ থেকে শুরু করে তার বাড়ির লোকের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মীরাই দাঁড়িয়েছিল, ভারতীয় জনতা পার্টির নেতারাই দাঁড়িয়েছিল। সেদিনকার ছিল অগ্নিমিত্রা দি, অর্চনা দি, কৌস্তব বাগচি এবং সজল দা, এই চারজন কিন্তু পুরো সারা দিন রাত ধরে ওখানে দাঁড়িয়েছিল। এটা কিন্তু ভাববার বিষয় আছে। সেদিন যদি গাড়িটা ধরে যদি না আটকাতো এবং যদি শ্মশানে অব্দি যদি না যেত, শ্মশানে অব্দি গেছিল, সেখানে অগ্নিমিত্রা দিকে কিন্তু অপমানিত করেছিল ওখানকার কাউন্সিলররা। এটা তো জানা দরকার আছে, ঠিক আছে? এরা বামেরা সবকিছুতে হাইজ্যাক করে, বামেরা হাইজ্যাক করছে, বামেরা চাইছে না, বামেরা কিন্তু বিটিউ হিসেবে কাজ করছে। আপনি দেখুন বামেরা পথে নেই, আপনি দেখুন বামেরা পথে নেই। আজকে বামেরা পথে নেমেছিল, আপনার জানা থাকবে। হ্যাঁ, আজকে হয়তো নেমেছিল তারা, আজকে হয়তো নেমেছিল, কিন্তু কিছুদিন আগে যে ছাত্র সমাজ থেকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, সেই আন্দোলন কিন্তু বামেরা কিন্তু প্রত্যাখ্যান করেছিল, বামেরা কিন্তু নামেনি। কিন্তু সারা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ কিন্তু নেমেছিল। তা কিন্তু দেখতে হবে এই নবান্ন অভিযানের কথাটা কিন্তু ভুলে গেলে হবে না। বেশ রুবি ম্যাম, আমি আপনার প্রত্যেকটি কথা বোঝার চেষ্টা করলাম, প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করলাম। আমার ঠিক এই প্রেক্ষাপটে একটি ছবি মনে পড়ছে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্বন্ধে বাংলাদেশের কোনো এক ব্যক্তি, নোবেল, যিনি একজন বিখ্যাত গায়ক, তিনি সরাসরি প্রধানমন্ত্রী সম্বন্ধে কিছু অপব্যাখ্যা দিচ্ছিলেন। আর ঠিক সেই সময় দেবাংশু ভট্টাচার্য, আপনারা জানবেন, আপনারা অনেকেই তাকে ছোট করে দেখেন বা দেখতে পারেন, তমলুকে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি সরাসরি প্রধানমন্ত্রী প্রসঙ্গে প্রোটেস্ট করেছিলেন, সৌজন্যতা দেখিয়েছিলেন যে প্রধানমন্ত্রী সম্বন্ধে আপনারা বলার কে, আমাদের প্রধানমন্ত্রী আমরা বুঝে নেব, এই কথাটি বলেছিলেন দেবাংশু ভট্টাচার্য। আজ রুবি ম্যাম, আপনার কোনো এক জায়গাতে সুরে একটু মনে হলো বুদ্ধদেব বাবু, তিনিও প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, কোনো এক জায়গায় একটু অনীহা প্রকাশ পেল, এটা কাম্য ছিল না। একেবারে অন্তিম লগ্নে চলে এসেছে, আপনাদের দুজনকেই আমি আসছি 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। রুবি ম্যাম, আমি প্রথম সুযোগ দেবো লিপিকা ম্যামকে। লিপিকা ম্যাম, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, সামগ্রিক বিষয় নিয়ে আপনার মতামত আনইন্টারাপ্টেড বলুন। বিচার চাই, এই অন্যায় যেন আর না ঘটে কখনো। আর একটা ঘটনা আপনারা জানেন না হয়তো, আজকে আরজি করে গিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি, বিজেপির সাংসদ, তাকে গো ব্যাক স্লোগান দিয়ে বার করে দেওয়া হয়েছে ওখান থেকে। তো পলিটিসাইজ করাটা ঠিক নয়, এটা করা উচিত নয়। তবে আরেকটা জিনিস আমি বারবার করে এই পরিপ্রেক্ষিতে বলবো যে মানুষ কিন্তু জাগছে, গণদেবতা জাগছে, মেয়েরা বন্যের শিখা হয়ে জ্বলছে, ঘরের মা বোনেরা বেরিয়ে এসেছে। এত বড় আন্দোলন আমরা আর স্বাধীনতার পর বোধহয় এত বড় অভ্যুত্থান আমরা দেখিনি, এবং এইটা চলতে থাকলে সত্যি আমরা একদিন বিচার পাবো, আমরা সঠিক বিচার পাবো, এবং মানুষ এখানে সুস্থভাবে পশ্চিমবঙ্গে বাঁচতে পারবে, বাংলার মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। বেশ, নির্ধারিত সময়ের আগে শেষ করেছেন লিপিকা ম্যাম, আপনাকে আপনার জন্য একটু খালি বলার চেষ্টা করব। আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বললেন, অধীর রঞ্জন চৌধুরীকেও ফিরিয়ে দেওয়া হয়েছিল আরজি করের পক্ষ থেকে। আমি ম্যাডামের কাছে চলে আসবো। ওনাকে বলেছিল এখানে আসবেন না, কিন্তু এইভাবে গো ব্যাক স্লোগান দিয়ে বার করে দেওয়া, এটা বোধহয় সত্যি কথাই, মানে আমার মনে হয় এই মুহূর্তে পলিটিসাইজ ওভাবে হওয়ার থেকে বড় বেশি জরুরি যে বিচার, একদম ভিকটিম বিচার পাবে, এটা বড়। বেশ, রুবি ম্যাম, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন আনইন্টারাপ্টেড। আমার যেটা বলার কথা, এই দুর্নীতি কিন্তু আজকে থেকে চলছে না, এই দুর্নীতি আরজি করের দুর্নীতি 2002 সাল থেকে চলছে, যখন বামের আমল থেকে চলছে। এই বামেদের আমল থেকে এই সম্পূর্ণ দুর্নীতি এবং বিভিন্ন ভাবে কিন্তু মানুষদের বিকৃত করে দেহ পাচার করা, সিরিঞ্জ পাচার করা, এগুলো বাম আমল থেকেই কনস্ট্যান্টলি চলছে, এবং এই তৃণমূল আমলে সেটা আমরা প্রকাশটা আরো বেশি দিয়ে বেড়ে চলে এখন দিয়ে বুঝতে পারছি। এবং পশ্চিমবঙ্গে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, নারী সুরক্ষা থাকবে না। এই কারণ পশ্চিমবঙ্গের যারা বর্তমানে সরকারের দায়িত্বে আছে, তাদের কাউন্সিলর থেকে শুরু করে, তাদের বিধায়ক থেকে শুরু করে, তাদের এমপি থেকে শুরু করে, এরা কিন্তু বারবার করে পশ্চিমবঙ্গের নারীদেরকে নানা রকম অকথা কুকথা কনস্ট্যান্টলি বলে চলেছে। এরা কিভাবে সুরক্ষা দিতে পারে, এরা কিভাবে সুরক্ষা দিতে পারে? পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভাবতে হবে, উনি ধর্ষকদের পুষে রেখেছে ইটের মতো, বিভিন্ন জায়গায় প্রজেক্ট করে রেখেছে, প্রত্যেকটা জায়গায় প্রজেক্ট করে রেখেছে। সুতরাং এই সরকার যদি নিপাত না যায়, বাংলার নারীরা কোনোদিন সুরক্ষা পাবে না। এই সরকার নিপাত যাওয়া ভীষণ ভাবে দরকার, এবং তাই বাংলার জনগণ জেগেছে, এবং বাংলার জনগণ একটাই আওয়াজ তুলেছে,
যে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, পাচ্ছে না মানুষ আর এটা নিতে। বেশ, একেবারে অন্তিম লাইনে চলে এসেছি। আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ এবং আসাদুল বাবু জোড়া চেষ্টা করেছিলেন, তাকেও অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলায় আসার জন্য এবং এক কথায় অঞ্জলি যোগদান করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, মূলত সবাই বলছে উই ওয়ান্ট জাস্টিস, কেউ পতাকার আড়ালে, কেউ বা পতাকার সামনে, কিন্তু প্রশ্ন এখনও একই জায়গায়, বিচারের বাণী এখনও নীরবে নিভৃতে কাঁদছে। কবে পাবে জাস্টিস তিলোত্তমা আমরা জানি না, জানার চেষ্টা করে যাব, এরকমভাবেই শো করে যাব। প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায় এক কথা অঞ্চলে। এরপর দেখুন উত্তরে উড়ান, দক্ষিণে দর্পণ, দিশার সঙ্গে। নমস্কার।